ডব্লিউবি টেট 2026 সেখানে প্রাইমারিও যেমন হবে, পাশাপাশি কিন্তু আপার প্রাইমারিও হবে। আমরা ইতিমধ্যে জানি যে 31শে মার্চের মধ্যে একটা হওয়ার কথা ছিল, যদিও তা পুরনো সরকার নেয়নি। কিন্তু গতকাল সুপ্রিম কোর্টের যে রায়টা এলো, যেখানে কর্মরত সমস্ত শিক্ষকদের টেটটাকে বাধ্যতামূলক করা হলো, সেই প্রসঙ্গেই বলবো এখন সবার মনে একটাই প্রশ্ন যে বিজ্ঞপ্তিটা ঠিক কবে আসবে এবং কিভাবে আমার মার্কসটা 90 আপ 110 120 করতে পারবো। তো সেই সমস্ত টেকনিকগুলোই আজকে বলবো এবং পাশাপাশি বিজ্ঞপ্তি কবে আসবে, নতুন যে পরীক্ষাটা হবে সেখানে ইন সার্ভিসের সাথে ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা বসতে পারবে কিনা, সমস্ত বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটা আজ খুব গুরুত্বপূর্ণ, চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডব্লিউবি টেট 2026, যেখানে কিন্তু অনেক শূন্য পদে এবার নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। সুতরাং বিজ্ঞপ্তিটা কবে, কিভাবে তোমার মার্কসটা বাড়াবে, সমস্ত বিষয়টাই আলোচনা করব। তবে তার আগে একটা বিষয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ইন সার্ভিস টিচারদের কাছ থেকে। আমি তুমি করে বলবো, কারণ স্টুডেন্টদের সাথে তুমি করে কথা বলাতে আমি একটু বেশি কমফোর্টেবল হই, তার জন্য একটু আমাকে মার্জনা করে দেবেন। চলুন, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে গতকাল আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সমস্ত কর্মরত সকল শিক্ষকদের কি করতে হবে না, টেট পাস করা বাধ্যতামূলক করা হলো। এই যে টেট পাস করা বাধ্যতামূলক, এটা কিন্তু অনেক দিন আগেই বেরিয়েছিল। তাহলে কালকের রায়ে মূলত কি এলো? কালকের রায়ে যেটা মূলত বিষয় ছিল সেটা হচ্ছে সময়সীমা বাড়ানো হলো 1 বছর। আগে সময়সীমা ছিল যে 31/8/2027 মধ্যে টেট পাস করে থাকতে হবে, সেই সময়সীমাটা বাড়িয়ে এবারে 31/8/2028 করা হয়েছে। এবং এই টেট পরীক্ষা কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে বলতে পারি 2012 থেকে টেট পাস করে টিচাররা নিযুক্ত হয়েছেন, তো তাদেরকে দিতে হবে না। তার আগে পর্যন্ত যারা নিযুক্ত হয়েছেন তাদের সকলকে টেট পরীক্ষা দিতে হবে এবং পাশাপাশি যাদের চাকরির সীমা আর মাত্র 5 বছর রয়েছে তাদেরকে টেট দিতে হবে না। সুতরাং কি বলা হলো যে 5 বছরের অধিক যদি কারো চাকরি থেকে থাকে তাহলে অবশ্যই তাকে টেট দিতে হবে এবং 2012 সালের আগে যদি তার নিযুক্ত হয়, অর্থাৎ সে যদি কোনো টেট পরীক্ষা দিয়ে না থাকে, সেক্ষেত্রে তাকে টেট পরীক্ষা দিতে হবে। এই হলো মূলত বিষয়। তো এখন দাঁড়িয়ে রাজ্যে প্রায় কম বেশি 30,000 শিক্ষক রয়েছে যাদের এই টেট পরীক্ষা দিতে হবে। সুতরাং যেহেতু সমস্ত শিক্ষককেই টেট পরীক্ষা দিতে হচ্ছে এবং সেটা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য নয়, বরঞ্চ বলতে পারি যে সমগ্র দেশেই এটা হতে চলেছে, তাই আমাদের রাজ্যে কিন্তু খুব তাড়াতাড়ি টেট বিজ্ঞপ্তি আসবে। এবং এই যে টেট পরীক্ষাটা হবে সেখানে কিন্তু কর্মরত শিক্ষকদের পাশাপাশি নতুন পরীক্ষার্থীরাও অবশ্যই করে অংশগ্রহণ করতে পারবে। কারণ একটা টেট পরীক্ষা হবে, সেখানে কর্মরত শিক্ষকদের ক্রাইটেরিয়া কি থাকবে, যে তাদের পাস করতে হবে পরীক্ষাটায়, এইটা কর্মরত শিক্ষকদের ক্রাইটেরিয়া। অপরদিকে ফ্রেশার্সদের ক্রাইটেরিয়া কি থাকবে না, তাকে পাস করতে হবে এবং পরবর্তী যদি সাবজেক্টের পরীক্ষা হয় বা ইন্টারভিউ প্রক্রিয়া হয় সেখানে তাকে অংশগ্রহণ করে তাকে নিয়োগটাকে ছিনিয়ে নিতে হবে। সুতরাং একটা টেট পরীক্ষা হচ্ছে, সেখানে অবশ্যই করে কর্মরত শিক্ষকদেরও যেমন সুযোগ দেওয়া হবে, অবশ্যই করে ফ্রেশার্সদেরও সুযোগ দেওয়া হবে। এই বিষয়টায় কোনো গাফিলতি নেই। এরপর কর্মরত শিক্ষকদের মধ্যে যেটা প্রশ্ন আসছে যে আমি যদি এবারে সিটেটটা ক্লিয়ার করি তাহলে কি আমার এই যে টেট বাধ্যতামূলক সেই বিষয়টা সুরাহা হবে? সেক্ষেত্রে বলে রাখি, আপনাদের মনে থাকবে আপনাদের যখন একটা অপশান ফর্ম এসেছিল সেখানে কিন্তু সিটেটও ছিল এবং তার পাশাপাশি আমাদের রাজ্যের টেটও ছিল। সুতরাং সেখানে যখন সিটেটের অপশান ছিল সেইখান থেকে আশা করা যাচ্ছে যে সিটেট যদি পাস করে থাকেন তাহলে হয়তো এই টেটের যে বাধ্যতামূলক বিষয়টা সেখান থেকে সুরাহা পেতে পারেন। কারণ হচ্ছে সেন্ট্রাল টেট, সেটা কেন্দ্রীয় সরকারের টেট, অবশ্যই করে সুরাহা মেলার কথা। তবে যেহেতু নতুন সরকার এসেছে এবং কেন্দ্র রাজ্য দুই একই সরকার, সুতরাং অবশ্যই করে আমার মত অনুযায়ী সিটেট কিন্তু তারা ভ্যালিডিটি দেবে। এই হচ্ছে মূলত প্রশ্ন। এছাড়া আপনাদের কর্মরত শিক্ষকদের যদি কোনো টেট
সম্পর্কিত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আমরা অবশ্যই এই চ্যানেলে হাজির হব। তো চলুন পরবর্তী অংশগুলো আমরা দেখি। পরবর্তীতে যেটা হচ্ছে টেট পরীক্ষা তো দেব, তো টেট পরীক্ষায় অ্যাকচুয়ালি কি সিলেবাস থাকে। টেট পরীক্ষা দুটো পেপারে হয়, আমরা সেটা সকলেই জানি। একটা হচ্ছে প্রাইমারি এবং একটা হচ্ছে আপার প্রাইমারি। প্রাইমারি লেভেলটাকে পেপার 1 বলা হয় অর্থাৎ ক্লাস 1 to 5, এবং আপার প্রাইমারিটাকে পেপার 2 বলা হয় ক্লাস 6 to 8। এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা প্রাইমারি আপার প্রাইমারি এই হিসাবেই আলাদা করি বিষয়টাকে। তো প্রাইমারির ক্ষেত্রে কি কি থাকে না, 5টা সাবজেক্ট থাকে। সিডিপি থাকে 30 নম্বরে, ল্যাঙ্গুয়েজ 1 থাকে 30 নম্বরে, ল্যাঙ্গুয়েজ 2 থাকে 30 নম্বরে, ম্যাথ থাকে 30, ইএনভিএস থাকে 30। এই করে টোটাল 150 নম্বরের পরীক্ষা, এমসিকিউ টাইপ পরীক্ষা, প্রশ্ন বাংলা ইংলিশ বাইলিঙ্গুয়ালে থাকে এবং ওএমআর-এ পরীক্ষা হয়। এছাড়া হচ্ছে এই প্রত্যেকটা বিষয় মানে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথ, ইভিএস এই 4টে বিষয়েই কিন্তু 15 নম্বর থাকে সাবজেক্ট এবং 15 নম্বর থাকে পেডাগজি থেকে প্রশ্ন। এই হচ্ছে বিষয়, ক্লিয়ার। এবং এই পরীক্ষাটার সময়ও সীমায় থাকে হচ্ছে 150 মিনিট। পরবর্তী যদি আমি আপার প্রাইমারির ক্ষেত্রে যাই, আপার প্রাইমারিতে সিডিপি থাকে, ল্যাঙ্গুয়েজ 1 থাকে, ল্যাঙ্গুয়েজ 2 থাকে। এরপর হচ্ছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে নিতে হয় ম্যাথ অ্যান্ড সায়েন্স, এবং যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে নিতে হয় সোশ্যাল সায়েন্স, এবং যাদের হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই করে ম্যাথ অ্যান্ড সায়েন্স বা সোশ্যাল সায়েন্স যে কোনো একটা নিতে পারে। তো টোটাল এই হিসাবেও কিন্তু 150 নম্বরের পরীক্ষা, 150টা প্রশ্ন থাকে, এমসিকিউ বেসড প্রশ্ন, ওএমআর-এ পরীক্ষা হয়। এবং একইভাবে এটাতেও 15 নম্বর সাবজেক্ট থাকে এবং 15 নম্বর পেডাগজি থাকে। ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে অবশ্যই করে বাংলা ইংলিশ, আমাদের রাজ্যের ক্ষেত্রে তো নেওয়াই যায়। সিটেটেও কিন্তু আপনি বাংলা ইংলিশ নিতে পারবেন। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হলো। এবার আমরা বলবো যে ঠিক কিভাবে আমরা প্রস্তুতি নেব, কিভাবে প্রস্তুতি নিলে আমি পাস করতে পারবো, আমার মার্কসটা 110, 120, 130 তুলতে পারবো। তবে তার আগে একটু ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য বিষয়টা বলবো। এই গেজেটটাকে অনেকে তোমরা দেখেছো এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে টেটের ওয়েটেজ বাড়িয়ে 30 করা হয়েছে। টেটের ওয়েটেজটা বেড়ে 30 হয়ে গেছে, আগে যেটা 5 ছিল। এবং আপার প্রাইমারিরও যে 29শে মে 2025 এসএলএসটির সাথে গেজেট বেরিয়েছিল সেটা যদি আমরা দেখি সেখানেও দেখব যে আপার প্রাইমারিতেও টেটের ওয়েটেজ বেড়েছে, 40 হয়েছে, এবং পাশাপাশি কিন্তু সাবজেক্টের পরীক্ষার কথাও ওই গেজেটে বলা রয়েছে। সুতরাং টেটকে আর হেলাফেলা করে নিলে হবে না। যদি ভাবি যে 90 পেলেই হবে, 90 পেলেই তো পাস করে যাব, তাহলে বলবো ইন্টারভিউয়ে ডাক পাওয়া কিংবা পরবর্তী যদি সুপার টেট হয় বা সাবজেক্টের পরীক্ষা হয় সেখানে ডাক পাওয়াটা খুব মুশকিলজনক বিষয় হয়ে দাঁড়াবে। তো এই কারণেই বলবো যে কিভাবে তুমি 110, 120, 130 পেতে পারো সেটা আলোচনা করব, এবং কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে কি করে আপনি পাস করতে পারবেন সেই বিষয়টা আলোচনা করব। তো এইবার আমি বলবো যে ঠিক কি হয় বিষয়টা, কেন এই 90 পাওয়াটা, 150-র মধ্যে 90 পাওয়াটাও অনেক ক্ষেত্রে মুশকিল হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা যদি 2023-এর ডব্লিউবি প্রাইমারি টেট দেখি সেখানে দেখব মাত্র 2% পরীক্ষার্থী পাস করেছে, এবং স্পেশাল এডুকেটর টেট যেটা 2025-এ হলো সেটা যদি দেখি সেখানেও দেখব 2% পরীক্ষার্থী পাস করেছে। যেখানে ছিল যে এই স্পেশাল এডুকেটর টেটে পাস করবে তারপরে ইন্টারভিউ দেবে চাকরি, সেখানে টেটেই পাস করলো মাত্র 2%, যেখানে ভ্যাকেন্সির থেকে শিক্ষার্থীর সংখ্যায় কমে গেল। তো সুতরাং কেন এই 2% হলো সেটা তো অবশ্যই আলোচনা করব। পাশাপাশি যদি আমরা সিটেটের দিকে যাই, অনেকে ভাবেন যে সিটেট আরামসেই পাস করা যায়। সেক্ষেত্রে বলে রাখি, ফেব্রুয়ারি 2026 লাস্ট যে সিটেট পরীক্ষাটা হয়েছিল তার যে ডেটা আপনারা সিটেটের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই দেখতে পেয়ে যাবেন, সেখানে মাত্র 17% পরীক্ষার্থী পাস করেছে। মানে মোট যে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, আমি এখানে ফর্ম ফিল আপের কথা বলছি না, ফর্ম ফিল আপ করার পর যারা পরীক্ষা দিতে গিয়েছিল অ্যাপিয়ারিং স্টুডেন্ট, সেই অ্যাপিয়ারিং স্টুডেন্টের মধ্যে 17% পরীক্ষার্থী পাস করেছে, বাকি সবাই ফেল করেছে। কেন এই জিনিসটা হয় সেটা আমাদের জানতে হবে, কেন টেটে এই বিষয়টা ঘটছে।
মূলত বলবো টেটে যদি আপনি দেখেন সেখানে কিন্তু আমাকে কি করতে হবে না, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো যেটা বলছিলাম টেটের ওয়েটেজ কি না, প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে ওয়েটেজ আর 5 থাকছে না, যেটা আগেই বলেছি 40 নম্বর করা হবে এবং 90 পেলে ইন্টারভিউতে ডাক পাওয়াটা খুব কঠিন। এবার আমরা বলবো কেন এই ব্যর্থতাটা ঘটছে, কেন এত কম পরীক্ষার্থী পাশ করছে। তার মূল যে কারণ, সেই মূল কারণটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার না করা। কনসেপ্ট ক্লিয়ার একদমই হয় না। এবং তার পাশাপাশি আরও কয়েকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ভুল সোর্স নির্বাচনটা কীরকম না, আমরা আপার প্রাইমারির জন্য কম্পিটিটিভ এক্সামের নোটস একদম বাঁধা গতে পড়ে ফেলি। যেমন বলি যদি ইংলিশের ক্ষেত্রে যেহেতু গ্রামার রয়েছে, সেহেতু কম্পিটিটিভ এক্সামে যেমন গ্রামার আসে আমি সেই রকমভাবে পড়তে শুরু করি। তারপর যদি আপার প্রাইমারির ক্ষেত্রে আমি ম্যাথ অ্যান্ড সায়েন্স বলি, একইভাবে সায়েন্সের ক্ষেত্রেও ঠিক একইভাবে যেটা কম্পিটিটিভে পড়ছি সেটাই যেন আপার প্রাইমারিতে পড়ছি। ইভেন আমি যদি ম্যাথ এবং ENVS এর কথা বলি প্রাইমারির ক্ষেত্রে, সেখানেও তাই, যে এমন কম্পিটিটিভে পড়ি সেটাই আপার প্রাইমারিতে পড়ি। এটা হচ্ছে মস্ত বড় ভুল। আপার প্রাইমারি হচ্ছে একটা টিচিং পরীক্ষা, যেখানে সাবজেক্ট নলেজ জানা হয়, কিন্তু কম্পিটিটিভ এক্সামে আপনার সাবজেক্ট নলেজের ওপর অত দক্ষতাটা না থাকলেও চলবে এবং দুটো পরীক্ষার প্রশ্নের ধরন সম্পূর্ণ আলাদা হয় এবং এইখানেই কিন্তু ছাত্রছাত্রীরা ভুল করে, বাঁধাগতের কয়েকটা কম্পিটিটিভ এক্সামের নোটস মুখস্থ করে চলে গেল। নেক্সট হচ্ছে পেডাগজির মায়াটা কি বিষয়? পেডাগজির মায়া আমরা যেটাই বললাম হচ্ছে প্রথমেই যে প্রত্যেকটা সাবজেক্টের 15 নম্বর সাবজেক্ট আসে, 15 নম্বর পেডাগজি আসে। এই পেডাগজিতে কোনটা ভুল কোনটা ঠিক সেটা নির্বাচন করাটা অনেকটা কঠিন হয়ে যায়। কেন কঠিন হয়? কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকে না। কিসের কনসেপ্ট? সিডিপির কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কখনোই সম্ভব নয় পেডাগজি ঠিকঠাকভাবে উত্তর করে আসা। এবং এমসিকিউ যখন প্র্যাকটিস হবে তখন কোনটা ভুল কোনটা ঠিক সেটার থেকেও পেডাগজির ক্ষেত্রে বেশি দেখা হয় যে সবচেয়ে উপযুক্ত কোনটা উত্তর। সঠিক বেঠিক নয়, সব থেকে উপযুক্ত কোনটা উত্তর সেটা দেখতে হয় এবং সেইখানেই কনসেপ্ট ক্লিয়ার থাকে না বলে স্টুডেন্টরা সমস্যার শিকার হচ্ছে। নেক্সট হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস, যেটা বললাম টেটে তো 90 পেলেই পাস, কি আর এমন বিষয়। এই ভুলটা করেই কিন্তু ডিগ্রি থাকা সত্ত্বেও অনেক স্টুডেন্টরা পাস করতে পারে না। এরপর তাহলে আমাদের কি করতে হবে, কিভাবে পড়তে হবে? তো প্রথমেই বলবো ওই কম্পিটিটিভ এক্সামের বিষয়গুলো না পড়ে আমরা বরঞ্চ আপার প্রাইমারি বা প্রাইমারিতে যেমনভাবে প্রশ্ন আসে, সেটা সিটেট হোক বা ডব্লিউবি টেট হোক, সেটা আমাদের দেখা উচিত। যেমন এক্ষেত্রে বলি কম্পিটিটিভ এক্সামের ভূগোল যদি আমরা পড়ি, সেখানে ভূগোলের 90% থাকে ইন্ডিয়ান জিওগ্রাফির ওপর, কিন্তু আমাদের আপার প্রাইমারি যদি আমরা পড়ি তাহলে সেখানে দেখব এই ইন্ডিয়ান জিওগ্রাফির থেকেও বেশি পড়বে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এছাড়াও পেডাগজি। তো পেডাগজিটা অবশ্যই ভালো করে পড়তে হবে এবং পাশাপাশি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত বই রয়েছে, এনসিইআরটির যে সমস্ত বই রয়েছে, সেই বই পড়তে হবে। কোন ক্লাসের জন্য কোন বই পড়ব? অবশ্যই প্রাইমারির জন্য ক্লাস 1 to 5 এর সমস্ত বই এবং আপার প্রাইমারির জন্য ক্লাস 6 to 8 এর সমস্ত বই পড়ব। তবে এক্ষেত্রে অনেকেই বলতে শুনেছি আমি যে সিটেট আর ডব্লিউবি টেট তো সম্পূর্ণ আলাদা, কেন সিটেটকে ভরসা করব, কেন সিটেটের পিওয়াইকিউ আমি সলভ করব বা এনসিইআরটির বই আমি পড়ব? সেক্ষেত্রে আমি বলি যে এই যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষাটা তো এনসিটি রুল অনুযায়ী হয়। এনসিটিই কে ফলো করে সেটা আমাদের দেখা উচিত। তো এনসিটিই কে ফলো করে? অবশ্যই সিটেট ফলো করে, আমাদের ডব্লিউবি টেট তো ফলো করে না। আমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখি, সেখানে ডব্লিউবি টেটের প্রাইমারি বলুন আপার প্রাইমারি তো দূরস্থ বাদ, সেখানে প্রাইমারি বলুন বা আপার প্রাইমারি তো অনেক দূরের কথা, ওরা এনসিটিই কে মানেই না।
তাহলে ওরা যদি এনসিটিকে না মানে তাহলে আমরা কেন ওদেরকে ফলো করতে যাব? যেখানে আপার প্রাইমারির গেজেটে বলা আছে যে এনসিটি রুল অনুযায়ী পরীক্ষা হবে, সুতরাং এবারের পরীক্ষা অবশ্যই করে এনসিটি রুল অনুযায়ী হবে। এবং সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, কেন্দ্র এবং রাজ্য সরকার যেহেতু একই সরকার, সেহেতু এবারে আমাদের সিটেটকে ফোকাস করেই পড়তে হবে। সিটেটের পিওয়াইকিউই ভালো করে আমাদের প্র্যাকটিস করতে হবে, আমাদের এনসিইআরটির বই ভালো করে পড়তে হবে। এই ভুলটা দয়া করে কেউ করো না যে সিটেট আমি দেখব না, সিটেটের প্রশ্ন কেমন আসে আমার জানার দরকার নেই, আমি শুধু ডব্লিউবি টেটের পিওয়াইকিউ করব। এই ভুলটা প্লিজ এবারে করো না, করলে পস্তাবে। যেমনভাবে পস্তেছে 2023, যেমনভাবে পস্তেছে স্পেশাল এডুকেটর। চলো নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে পেডাগজির মায়া। যেটা বললাম, পেডাগজিতে ধরুন 4টে অপশান দিয়েছে, সেই 4টে অপশানের মধ্যে যেটা সম্পূর্ণ ভুল সেটা সহজে আমরা বাদ দিতে পারি। তারপরে যে অপশানগুলো থাকে সেটা মনে হয় যে 10% ঠিক। তারপরের যে অপশানগুলো থাকে সেই দুটো অপশানের মধ্যে একটা থাকে 90% ঠিক এবং একটা থাকে 100% ঠিক। এবং এই যে কোনটা 90% ঠিক এবং কোনটা 100% ঠিক, সেই ক্যালকুলেশনটায় স্টুডেন্টরা করতে পারে না। কেন করতে পারে না? একটাই কারণ, সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার না থাকা। কনসেপ্ট ক্লিয়ার কিভাবে হবে? পেডাগজি টেক্সট বই পড়তে হবে এবং সিডিপি খুব ভালোভাবে পড়তে হবে, তবেই এই কনসেপ্ট ক্লিয়ার হবে। এই কারণেই বলবো কম্পিটিটিভ এক্সামের বিষয় পড়ে কোনো লাভ নেই। তো কম্পিটিটিভ এক্সামের বিষয় যদি না পড়ে আমরা যদি টেক্সট বইকে খুব ভালোভাবে পড়তে পারি তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য অনেক উপকার হবে। এবং তারপরেও আমরা যেটা বলবো সেটা অবশ্যই কিছু কিছু বই আমাদেরকে রাখতে হবে। বাজার চলতি কিছু নোট বই বা কোনো ইনস্টিটিউট থেকে কোনো নোট বই পাচ্ছ সেটা তো অবশ্যই পড়বে, কিন্তু সেই পড়ার পাশাপাশি তুমি টেক্সট বইকে নিজের হাতিয়ার বানাও। কীরকম? যেমন আমি যদি বলি সিডিপির জন্য অবশ্যই করে শিশু মনস্তত্ত্ব শিক্ষা বিজ্ঞান দেবাশিস পাল রিতা পাবলিকেশনের বই নেব। বাংলা ভাষার ক্ষেত্রে বাজার চলতি সাজেশান বই না নিয়ে আমি বামনদেব চক্রবর্তীর বাংলা ব্যাকরণ নেব কিংবা কালীপদ চৌধুরীর বাংলা ব্যাকরণ নেব। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অবশ্যই পিকে দে সরকার নেব বা রাইমার্টিন নেব, কিংবা আমরা অবশ্যই করে পেডাগজি বাংলা এবং ইংলিশ আমরা বিএড বা ডিএলএডে যে পেডাগজির বইগুলো পড়েছি, মেথড পেপারের যে বইগুলো পড়েছি সেই বইগুলোকে অবশ্যই করে খুব ভালো করে পড়ব। এবং একইভাবে ভূগোল মানে সমাজবিজ্ঞান এবং সায়েন্স ম্যাথের ক্ষেত্রেও একইভাবে এনসিইআরটির বই এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বইগুলো রয়েছে সেগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে, দেখতে হবে। এবার আর একটা বিষয় হচ্ছে যে সিটেটের প্রশ্ন কেন মানে কিভাবে তুমি সলভ করবে। সিটেটের প্রশ্নকে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। কেন? সেটা আমি আগেই বললাম যে এনসিটির রুলস মেনেই এবারে কিন্তু ডব্লিউবি টেট এবং প্রাইমারি টেট হতে চলেছে এবং সেই কারণে আমাদেরকে বারবার করে পিওয়াইকিউ সলভ করতে হবে। পিওয়াইকিউ সলভ করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। এবং সেটা কিভাবে করতে হবে? অবশ্যই করে কিন্তু ঘড়ি ধরে এমসিকিউ আকারে প্র্যাকটিস করতে হবে, বারংবার মক টেস্ট দিতে হবে। তো এই হলো বিষয় যে সিটেটের পিওয়াইকিউ কেন প্র্যাকটিস করব আমরা, কেন এনসিইআরটির বই পড়ব, কেন বাজার চলতি বই পড়ব না, সেটা আমি অবশ্যই করে বললাম। এবার আমি কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ম্যারাথন রয়েছে, মেগা ম্যারাথন রয়েছে 6 ঘন্টার, যেটা এই টেটকে কেন্দ্র করে প্রাইমারি আপার প্রাইমারি দুটোরই বিষয় থাকবে। 6 ঘন্টার ম্যারাথন রয়েছে আগামীকাল অর্থাৎ 31/5/2026 এই তারিখে কিন্তু আপনাদের ম্যারাথনটা হচ্ছে। অবশ্যই করে আমাদের অ্যাপ ডাউনলোড করুন, সেখান থেকে এই ক্লাসটা করুন। এরপরে আমি বলবো যে বিজ্ঞপ্তি কবে আসবে, যেটা সবার মনে প্রশ্ন। সেক্ষেত্রে অবশ্যই বলবো আগামী 5ই জুন 2026 রাজ্যের সমস্ত নিয়োগকারী সংস্থাকে নিয়ে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটি বৈঠক ডেকেছেন মিলন মেলা প্রাঙ্গণে, যেটা আমরা আগেই জেনেছি। এবং ঠিক তার পরের দিন 6ই জুন 2026
পরবর্তী বিধানসভা অধিবেশন আছে এবং সেখানে এই নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়েই তিনি কিন্তু কথা বলবেন। সুতরাং টেট বিজ্ঞপ্তি অবশ্যই আসবে এবং আমি পাশাপাশি বলবো যে টেটের আগে যদি আপনি সিটেটটাও যদি ক্লিয়ার করে রাখতে চান তাহলে অবশ্যই করে আগামী 10ই জুন 2026 পর্যন্ত কিন্তু সিটেটের ফর্ম ফিল আপ চলছে, পারলে সেটাও ফর্ম ফিল আপটা করে নিতে পারেন। এরপর আমি বলবো আমাদের এখানে ঠিক কতজন স্টুডেন্ট সাকসেসফুল হয়েছে সেটা দেখে নিন। আমাদের হায়েস্ট এখানে 125 স্কোর উঠেছিল, এটা 2022-এর বলছি, এবং অবশ্যই করে এই ঠিক এতজন 100+ পেয়েছিল, যারা শুধু টেট পাস নয় বরং এরা সবাই হচ্ছে 100+। এইরকম অসংখ্য স্টুডেন্ট রয়েছে, তো সব তো দেওয়া যায় না, কিছু দিলাম। এবার যদি আপনারা আমাদের সাথে প্রিপারেশান নিতে চান তাহলে অবশ্যই বলবো যে আমাদের দিগ্বিজয় ব্যাচ 2.0 রয়েছে, যেখানে আমাদের ডব্লিউবি টেটের সাথে জেটেট এবং সিটেটের পেপার 1 ফ্রি দেওয়া হচ্ছে এবং অবশ্যই করে ডব্লিউবি টেটের প্রিন্টেড মাস্টার বুক ফ্রি হোম ডেলিভারি পাবেন। এই ব্যাচে এনরোল করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা এই মাস্টার বুকটা পেয়ে যাবেন এবং তার ক্লাস শুরু হবে 1 জুন থেকে। এবং একইভাবে আপার প্রাইমারির সাথেও সিটেট এবং জেটেটের পেপার 2 ফ্রি দেওয়া হচ্ছে, যেখানে আমাদের সোশ্যাল স্টাডিজও পড়ানো হচ্ছে এবং আমাদের ম্যাথ অ্যান্ড সায়েন্সও পড়ানো হচ্ছে। নেক্সট বলবো এই যে আপার প্রাইমারি টেট, সেখানে কিন্তু সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে 7টা বই মাস্টার বুকে রয়েছে, যেটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এবং অফারটা থাকছে আগামীকাল অর্থাৎ রবিবার 31/5/2026 পর্যন্ত কিন্তু এই অফারটা রয়েছে ফ্রি মাস্টার বুক হোম ডেলিভারির জন্য। যারা নিজের নাম এনরোল করতে চাইছেন, এই ফ্রি মাস্টার বুকগুলো আপনার ঘরে বসে পেয়ে যেতে চাইছেন, তাদের বলবো আজই ঝটপট করে নিজের নামটা এনরোল করে নিন। কিভাবে করবেন? আমাদের বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ ডাউনলোড করুন, অ্যাপ ডাউনলোড করার পর রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরেই এইখানে এই যে 3টে লাইন রয়েছে এখানে যাবেন এবং এখানে বিএসএসইআই টিচিংটা আপনারা সিলেক্ট করছেন। সিলেক্ট করার পরে আপনারা পেড কোর্স অপশানে যাবেন। পেড কোর্স অপশানে গেলেই প্রথমেই পাবেন ডব্লিউবি টেট এবং আপার প্রাইমারি টেট অপশান এবং সেখান থেকে আপনারা দিগ্বিজয় ব্যাচটা পেয়ে যাবেন। সেই দিগ্বিজয় ব্যাচের প্রাইমারি টেট চাইলে প্রাইমারি টেট নেবেন, আপার প্রাইমারি সোশ্যাল সায়েন্স হলে সোশ্যাল সায়েন্স নেবেন, ম্যাথ অ্যান্ড সায়েন্স হলে ম্যাথ অ্যান্ড সায়েন্স নেবেন এবং অবশ্যই করে আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। এবং এই কোর্সটা কিভাবে পাবেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ফোন নাম্বার 9674431123 এই নাম্বারে অবশ্যই করে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা যে কোনো প্রশ্ন থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর এছাড়া আমাদের বিএসএসসিআইয়ের অসংখ্য ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে টিচিংয়ের জন্য এই চ্যানেলটা দেখছেন, কম্পিটিটিভের জন্য রয়েছে, ব্যাংকিং রয়েছে, পুলিশ ডিফেন্স রয়েছে, এসএসসি রেল রয়েছে, বই বিপণী রয়েছে এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য রয়েছে নেক্সট জেন লার্নিং এবং স্টক মার্কেটের জন্য রয়েছে মাই স্টক মেন্টর। যেটা আপনার প্রয়োজন অবশ্যই সেটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। আজ এই পর্যন্তই, কালকে দেখা হচ্ছে ম্যারাথন ক্লাসে। থ্যাংক ইউ।